কিরে তুই চুপ কেন? তোরা মেয়েটার জীবনটা নষ্ট করে দিলি। কই? আমার মতো ছেলেকে বিয়ে করেছে, জীবন তো নষ্টই হলো, তাই না? জানিস তুই নিজেকে খারাপ দেখানোর চেষ্টা করেও ভালো হয়ে যাস। জোর করে বিয়ে করার কারণে তোর রাগ হয়নি, তোর চিন্তা মেয়েটাকে নিয়ে। বিয়ে করলে রাগ করবো কেন? এত ভালো মেয়ে। বাহ, ভালো মেয়ে তাই রাগ হয়নি। কি বলে রাগ হয়নি? অনেক রাগ হয়েছে। থাক, বুঝতে পারছি। আচ্ছা, তোকে একটা সত্যি কথা বলবো। বল। তোর পুরো ড্রেস ডক্টর রাত্রি নিজে চেঞ্জ করেছে, আমাদের করতে দেয়নি। মানে আমার মান ইজ্জত সব শেষ। সমস্যা নাই, তোরই তো বউ। ড্রেস চেঞ্জ করার সময় তো ছিল না। ওইটা নিয়ে ভাবির সাথে ঝগড়া কর। বলেই আমাকে বাসর ঘরে পাঠিয়ে দিল। ঘরে ঢোকার সাথে সাথেই রাত্রে আমাকে সালাম করতে এলো। আমি কিছু বলার আগেই সে সালাম করে আবার বিছানায় চলে গেল। আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। জানি হয়তো আমাকে মেনে নিতে পারবেন না, কিন্তু প্লিজ ডিভোর্সের কথা বলবেন না। আমি আপনার বাড়ির এক কোণায় পড়ে থাকবো। আপনি কি পাগল নাকি? হ্যাঁ, আমি কি একবার বলেছি আপনাকে আমি ডিভোর্স দেবো? আমি জানি আপনি আমাকে মন থেকে মেনে নিতে পারেননি। এইটাও বলিনি। আমি হচ্ছি জীবনের সব কিছু বলে আবার নতুন করে শুরু করতে, কিন্তু ভয় হয় জানেন, যদি আবার সব উল্টে যায়। আমি না আপন জনদের কাউকে হারানো একদম সহ্য করতে পারি না। তবে কেউ একটু কষ্ট দিলে তাকে কখনো মাফও করতে পারি না। জানি না কথাটা কেমন শোনাবে, তবে আমাকে কথা দিতে হবে। আপনি আমাকে কখনো ভুল বুঝে দূরে সরিয়ে দেবেন না। কথা দিলাম। চলুন দুজনেই নিজেদের অতীতটা ভুলে নতুন করে শুরু করি সব কিছু। শুরু হলো আমাদের নতুন একটা জীবন। আমাদের বিয়ের 15 দিন পর দুজনেই হাসপাতালে এলাম। আমার তেমন কোনো কাজ থাকে না, কোনো সমস্যা হলে কেউ বললে ঠিক করা সেগুলো আর কি। তাই সারাদিন আমি হাসপাতালেই ঘুরে বেড়াই। ঘুরতে ঘুরতে রাত্রির কেবিনে দেখি রাত্রি নেই, কিন্তু রাত্রি তো থাকার কথা। গেল কোথায় ও? ওকে খুঁজতে শুরু করলাম। হঠাৎ ক্যান্টিনে দেখি রাত্রি একা বসে কান্না করছে। আমি ওর কাছে গেলাম। কি হয়েছে তোমার? কাঁদছো কেন তুমি? এতে সুইসাইড করার চেষ্টা করেছে, অবস্থা বেশি ভালো না। কোথায় ও এখন? যশোরে। ওইখানে কি? ওর কাজিনের বিয়ে। ওকে দেখতে যাবে না? হ্যাঁ, যাবো তো। চলো আজকেই। আমি আর রাত্রি রওনা দিলাম ওই সময়ই। এত বছর পর আবার সেই চিরচেনা রাস্তায় ফিরে আসা। আগের সেই দিনগুলো খুব মনে পড়ছে। সানিকে বলেছেন? হ্যাঁ, আসছে সবাই। কখন বললেন? যখন তুমি সব গোছাতে ব্যস্ত ছিলে। আমার বরটা দেখি অনেক বুদ্ধিমান। সে আমি ছোটবেলা থেকেই। শয়তানও কি ছোটবেলা থেকেই? সেটা মনে নেই। এভাবে হালকা দুষ্টুমি করতে করতে আমিও পৌঁছে গেলাম যশোরে। আমরা সবাই হাসপাতালে গেলাম। সব দোষ আমার, আমার উচিত ছিল ওকে মাফ করে দেয়া। ও তো সে সময় বুঝতে পারিনি, কতবার সরি বলেছে, আমি মানতেই পারিনি। আগের সব কিছু ভুলে গিয়ে নতুন করে শুরু কর দোস্ত। ওর কিছু হলে নিজেকে মাফ করতে পারবো না। শালা, এই ডায়লগ দেওয়ার টাইম শেষ বুঝলি? আরও 2 ঘন্টা আগে ডক্টর বলেছেন শি ইজ আউট অফ ডেঞ্জার। আগে বলবি না আমি ইমোশনাল হয়ে গেছিলাম। ঈদের কেবিনের সামনে যথেষ্ট ভিড় জমেছে। ভিড়ের দিকে চোখ পড়তেই দেখি সেই চিরচেনা মুখ করল। মা, বাবা, ভাইয়া, ভাবি, নীলাদ্রি, ওর বাবা মা সবাই আছে। আমি চলে যেতে গেলাম। কোথায় যাচ্ছিস? এখানে আগে তুই পরিচয় আসিসনি, তুই আমাদের কেউ না, ভুলে যাস না। হ্যাঁ, ঠিক বলেছিস। 1 মিনিট, তুই ডায়লগ দিয়েছিস? তোর গার্লফ্রেন্ডের ভেতরে? হ্যাঁ, সেটাও কথা। আমি আর সানি
আর রাত্রি ইতির কেবিনে ঢুকলাম। ইতির জ্ঞান ফিরেছে, তবে সে শুধু সানির সাথে আর রাত্রির সাথেই কথা বলবে। এখন তো বিশ্বাস হয়েছে যে আমি নাটক করছি না, আমি সত্যিই তোমাকে ভালোবাসি। আমিও তোকে ভালোবাসি। সত্যি? জি। এদিকে আসো একটু। সানি যাওয়ার সাথে সাথে ওকে উত্তম মাধ্যম শুরু। আমাকে কষ্ট দেওয়া, তাই না? আমি মরে গেলে তখন তোরই তো ভালো ছিল। সরি সরি, আর কখনো কষ্ট দিব না। সত্যিই তো। একদম সত্যি। আপনাদের সব কাহিনী শেষ করেন। একটু রোম্যান্স করতেও দেয় না কুত্তি। বিয়ের পর অনেক সময় পাবি, এখন ন্যাকামো করতে হবে না। সানি আর ইতিরও বিয়ে ঠিক হয়ে গেল। আমরা কেবিনের বাইরে আসলাম। রাত্রি আমার হাত ধরে আছে। সামনে দেখি আমার মা, বাবা, ভাইয়া, ভাবি সবাই দাঁড়িয়ে রয়েছে। কেমন আছিস রে বাবা? সেদিন মরে যায়নি, বেঁচে গেছে কোনো কারণে। এভাবে কথা বলছিস কেন? জানোয়ার পশুরা এর থেকে বেশি ভালো করে কথা বলতে পারে না, জানেন? তুই এখনো আগের কথাগুলো নিয়েই পড়ে আছিস। সব ভুলে যাওয়া সম্ভব না। তুই এখনো রেগে আছিস, বুঝতে পারছি, কিন্তু তুই বোঝার চেষ্টা কর। কি বোঝার চেষ্টা করবে? যত বড় অপরাধী হোক না কেন, কোনো বাবা তার সন্তানকে মেরে ফেলতে বলতে পারে? অবশ্য আপনি বলতেই পারেন, হাজার হলেও এলাকার টপ বড়লোক বলে কথা, যা ইচ্ছে তাই করতে পারেন। বাবাও চুপ করে রয়েছে। দেখো দি, সরি, আপনাকে চিনতে পারলাম না। আমাকে চিনতে পারলে না? আমি তোমার নীলাদ্রি। আমার কোনো নীলাদ্রি নেই, আমার পাশে আমার স্ত্রী দাঁড়িয়ে রয়েছে। তুমি বিয়ে করে নিয়েছো? বিয়ে করে নিলে? আমাদের বললেও না। আসলে এইবার আমার বিয়ে আমি নিজেও জানতাম না, নাহলে আবার হয়তো নিজের হবু স্ত্রীর সাথে উল্টাপাল্টা করতাম। আর আমার কাছে সবাই তো বিয়েতেই ছিল, যারা ছিল না তারা সবাই আমাকে নিজেদের জীবন থেকে তাড়িয়ে দিয়েছে। দোস্ত, ইতির মা বাবা আসছে। আর তো মা বাবা নেই, তুই কথা বল। আমি কেন? কারণ তুই আমার ভাই। এখন চল। তুমি যাও, আমি একটু বাইরেই থাকি। আমি আর সানি ভেতরে যাওয়ার পর রাত্রির মা বাবাকে সালাম করে ধন্যবাদ দিল। ধন্যবাদ কেন? আপনাদের জন্য আমি দিনকে পেয়েছি। তবে হ্যাঁ, ওকে ভুল বোঝার আগে একবার ভাবা উচিত ছিল ও কি আসলেই ওই কাজ করতে পারে কিনা। বলেই চলে এলো রাত্রি। এদিকে সানির বিয়ে ঠিক করলাম তাড়াতাড়ি। সানিকে রেখে আমি আর রাত্রে বাইরে এসে বাকি বন্ধুদেরকে নিয়ে বেরিয়ে গেলাম হাসপাতাল থেকে। হোটেল খুঁজতে হবে তো, কারণ আমরা প্রায় সবাই এখন ঢাকায় সেটেলড হয়েছি। জীবন আবার স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু বিয়ের ভেতরেই সানিকে রেখে আমি আর রাত্রি বাইরে এসে বাকি বন্ধুদের নিয়ে বেরিয়ে পড়লাম হাসপাতাল থেকে। হোটেল খুঁজতে হবে, কারণ আমরা প্রায় সবাই এখন ঢাকায় সেটেলড। জীবন আবার স্বাভাবিক হয়ে গেল, কিন্তু বিয়ের ভেতরে জীবনটা এমনভাবে ধাক্কা খাবে বুঝতে পারিনি। সানি আর ইতির বিয়েটা অনেক বড় করেই হবে, তবে সময় বেশি দিন না, কারণ ইতি আবার কখন কি করে বসে সেই ভয় সবার মনেই আছে। দেখতে দেখতে বিয়ের দিন চলে এলো। সানি আর ইতির বিয়েটা হয়ে গেল, কিন্তু ওদের বিয়ে শুরু হওয়ার আগেই হঠাৎ সানি স্টেজ থেকে উঠে এসে আমাকে ঠাস ঠাস দুটো থাপ্পড় মারল। মারলি কেন? তুই আমার বন্ধু নামের কলঙ্ক। তোর বিপদের সময় আমি পাশে দাঁড়ালাম, আর তুই কিনা আমার স্ত্রীর দিকে নজর দিস। দেখ ভাই, তোর কোথাও একটা ভুল হচ্ছে। ইতি বলো ওকে। ইতি কি বলবে? যা বলার আমার সাথেই বল। কি হয়েছে বলবি তো? এখনো নিষ্পাপ সাজা হচ্ছে? আমার কাছে প্রমাণ আছে, এই দেখ। দেখলাম ইতি আর আমার কয়েকটা ছবি, যেখানে ইতি আমাকে জড়িয়ে ধরে আছে। তোর ভুল হচ্ছে কোথাও। কই দেখি ছবিগুলো। ছবিগুলো দেখার পর রাত্রিও আমাকে ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় দিল। আমার ভালোবাসায় কিসের কমতি ছিল যে তুই এমন করলি? তোকে পাগলের মতো ভালোবাসাই আমার দোষ ছিল? তোর মতো একটা কুকুরকে বিয়ে করেছি আমি, তাও জোর করে। ছি, নিজের উপর ঘৃণা হচ্ছে। ইতি, তুই কি না? ইতির বাবা পুরো স্তব্ধ। মা, তোমরা ভুল বুঝছো।
চুপ, তুই একটা নোংরা মেয়ে, নষ্টা মেয়ে, তুই তুই আমার মেয়ে হতেই পারিস না। বাবা, তুমি আমার কথাটা তো শোনো। আমার কোনো মেয়ে নেই, আমাকে বাবা বলে ডাকবি না। আমার মেয়ে আমার জন্য মারা গেছে। সানি, একটু সাইডে এসো, আমার কথাটা শুনে যাও, তারপর যা মনে হয় বলবে। দরকার হলে আমিও চলে যাব দিন ভাইয়াকে নিয়ে। সানিয়া রীতি সাইডে চলে গেল। হয়তো এখন ওকে ভুলভাল বোঝাবে, কিন্তু তুই কত খারাপ তা আমার বোঝা হয়ে গেছে। ভেবেছিলাম আগেরবার ভুল আমাদের হয়েছে, কিন্তু এখন মনে হচ্ছে সব দোষ তোরই ছিল। হয়তো নীলাদ্রি তোকে বাঁচাতেই মিথ্যা বলে নিজেকে খারাপ বানিয়েছিল। সেদিন যদি লিটন তোকে না ছেড়ে দিত তাহলে ভালো হতো। লিটন সেই বডিগার্ড আঙ্কেলের নাম, যে আমাকে বাঁচিয়েছিল। হাসপাতালে খুব বড় বড় কথা বলছিলে, এই তার প্রমাণ? তোমাকে গতদিন হয়তো আমারই চিনতে ভুল হয়েছিল। অনেক হয়েছে, তোর চেহারাও আমার সহ্য হচ্ছে না। এখনই বেরিয়ে যাবি এখান থেকে। আর হ্যাঁ, লজ্জা থাকলে সনির আর আমার ভিক্ষা দেওয়া চাকরিও করতে যাস না। তোর মতো ছোট লোকে রাস্তায় পচে মরা উচিত। তোরা নর্দমার কীট, তোরা মরার পরও ড্রেনে ফেলে দেওয়া উচিত। এইবার আমি পাগলের মতো হেসে উঠলাম। আজকের প্রতিটা কথা সবাই মনে রাখবেন, কারণ আমি চলে যাওয়ার পর এই কথাগুলো আপনাদের বড্ড বেশি মনে পড়বে। এটা বলেই আমি বেরিয়ে গেলাম। তারপর হোটেল থেকে নিজের জিনিসগুলো নিয়ে নিলাম। তারপর শুধু বাইজিৎকে একটা মেসেজ দিলাম, হয়তো তুইও সবার মতো খারাপ মনে করবি, আর দেখা হবে না তোদের সঙ্গে। অনেক বছর আগে একটা কথা বলেছিল, মনে আছে? আমি নাকি কোনো বন্ধু ডিজার্ভ করি না। কথাটা আসলে ভুল ছিল রে। আমি কোনো কিছুই ডিজার্ভ করি না, না বন্ধু, না পরিবার, না ভালোবাসা, আর না একটু হাসি খুশি থাকা। আর এসবের কিছু না থাকলে একটা মানুষ বাঁচতে পারে বলে আমার মনে হয় না। তাই ভাই, পরের বার কাউকে বন্ধু বানানোর আগে দেখে নিস সে আমার মতো খারাপ কিনা, নাহলে হয়তো পরের বার আরো খারাপ কিছু করবে। আর হ্যাঁ, রাত্রিকে ওর জীবনটা নষ্ট করার জন্য সরি বলে দিস। ওর বলা কথাগুলো হয়তো সারা জীবন মনে থাকবে। এদিকে আমি বের হয়ে যাওয়ার পরপরই সানিয়া রীতি বাইরে এলো। দিন কই? চলে গেছে। ওর মতো নর্দমার কীট এখানে থাকার যোগ্য না। আসলে অনেক বড় ভুল হয়ে গেছে একটা। ইতি যা বলেছে আপনিও বিশ্বাস করে নিয়েছেন, তবে আমি বিশ্বাস করি না, না ইতিকে না দিনকে। এমন সময় পুলিশের আগমন। এখানে সাদমান আর দিন আর ইতি ম্যাডাম কই? দিন নেই, আমাকে বলুন। ম্যাম, আসলে আপনার ওপর যে অ্যাটাক করেছিল সে বলল তাকে নাকি একজন টাকা দিয়ে এসব করিয়েছে। ওদের প্ল্যান ছিল দিন সাহেব আপনাকে বাঁচানোর, তারপরও কী সব অপবাদ দিয়ে ভাসানো কথা বলছিল। এই বল, কে তোকে টাকা দিয়েছিল? সে এখানে নেই তো। এখানে মনে হয় অনুষ্ঠান চলছে। এক কাজ করি, আমি স্কেচ আর্টিস্ট করে দেই, ওই ব্যক্তির চেহারা করে কালকেই আসবো। অফিসার চলে গেল। তো মিস্টার সানি, আমার কথার সত্যতা অফিসার প্রমাণ করে দিয়ে গেল। মাঝখান থেকে দিন ভাইয়ার মতো বন্ধুকে হারালেন, আর এখন আমাকেও হারাবেন। ইতি ঘরের ভেতরে চলে গেল, আর কয়েক মুহূর্তের মধ্যে বেরিয়ে এলো ব্যাগ নিয়ে। যার জন্য আমি 2 দিন আগে জীবন দিতে গিয়েছিলাম, সে যে আমাকে কতটা বিশ্বাস করে বোঝা হয়ে গেছে আমার। আর মা বাবার কথা তো না বলাই ভালো। এত বছর যখন চিনতে পারেনি, এখনও পারবে না। তাই সবাই ভালো থাকবেন। বলেই বেরিয়ে গেল। সানি এক জায়গায় ধূপ করে বসে পড়ল। হচ্ছেটা কি সানি, বলবে একটু? ভাইয়া, অনেক বড় ভুল হয়ে গেছে। আজকে আমার ভুলে আমার সবচেয়ে কাছের মানুষটাকে আমি হারালাম। সব খুলে বলো। যে ছবিগুলো দেখলেন না, ওগুলো গতকাল রাতে ইদি পার্লারে ছিল। ওকে আনতে যাওয়ার জন্য দিনকে আমি বলেছিলাম, কিন্তু দিন যাওয়ার আগে ইদি বেরিয়ে পড়ে। আর পথে হঠাৎ করে ইদির ওপর গুন্ডা হামলা করে, আর তখনই দিন সেই রাস্তায় ছিল। দিন ওকে বাঁচায়, আর সে সময় ইতি ভয়ে দিনকেই জড়িয়ে ধরে। দিন শুধু একটা বড় ভাইয়ের দায়িত্ব পালন করেছে, ভাই না হয়েও। আর আমি ওকে ভাই ভাই বলেও ভাইয়ের মতো আচরণ করতে পারিনি। একটা অজানা কারো কাছ থেকে ছবি পেয়ে দিনকে সন্দেহ আর অপমান করে ফেলেছে। তার মানে দিনের কোনো দোষ ছিল না?
না, বরং ও ভালো মানুষ আর শাস্তি পেল। রাত্রি এইবার মাটিতে বসে পড়ল। এ আমি কি করলাম? কয়েকটা ছবি দেখে নিজের স্বামীকেই অপমান করলাম। কিভাবে করতে পারলাম আমি? ওকে কত কিছু বলে ফেলেছি। আমি ওর সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো? আমার নিষ্পাপ ছেলেটাকে এভাবে অপমান করলে তোমরা? আপনি আর আপনার পরিবার তো চুপই থাকবেন। আজকের অবস্থা কখনোই এমন হতো না। আপনারা তো আজকেও কম কথা বলেননি। লিটন আঙ্কেল, লিটন আঙ্কেল, আপনার মেয়েকে মাঝরাতে বাঁচানোর পরেও আপনি এটুকু বিশ্বাস করতে পারলেন না যে ও ভালো ছেলে। ভাবি, আপনি তো হাসপাতালে ওর বড় বড় কথা বলা নিয়ে বললেন। আর আন্টি, আপনার মতো তো নীলাদ্রি নামের মেয়েটা দিনকে ভালোবেসে নিজের চরিত্র খারাপ বানিয়েছে, এই তো। সবাই চুপ। তখন বাইজিৎ সহ বাকি বন্ধুদের আগমন। সরি রে, আসলে ড্রিন তোদের জন্য একটা বড় সারপ্রাইজের প্ল্যান করেছিল, সেটা আনতে দেরি হয়ে গেল। এখন আর লাভ কি? সব শেষ। শেষ মানে? আমার দোষে আমার হবু স্ত্রী আর বন্ধু কোথায় তা জানি না। কি হয়েছে বলতো? তাহলে শোন সব। তোরা এখন এখানে এত কিছুর পরও কোথায় দুজনে আটকাতে যাবি? না, তোরা এখানে কান্নাকাটি করছিস। অবশ্য তোদের বলেই বা কী লাভ? ওরা তো তোর আর ম্যাডাম রাতের জীবন নষ্ট করেছে, তাই না? সব চল তো, ওরা কোথায় দেখি। তোর ফোনে দিনের মেসেজ এসেছিল, ওই সব রেডি করছিলাম, তাই বল তো মনে নেই। বাইজিৎ মেসেজটা পড়ে দেখলো আর সাথে সাথে আমার বাকি বন্ধুদের নিয়ে বেরিয়ে গেল। 4 বছর পর ইতি প্রতিদিনকার মতো আজও হাসপাতালে যাচ্ছে। সেদিন ঢাকা থেকে চট্টগ্রামে চলে আসে রাগে। এসে একটা প্রাইভেট হসপিটালে চাকরি নেয় সে। হাসপাতালে এসে কেবলই নিজের কেবিনে বসেছে, তখনই হেড ডক্টর মিস রিয়ার আগমন। ইতি, আজকে একটু আমাদের নতুন আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংটা দেখে এসো তো। সেখানে সবাই কেমন কাজ করছে না করছে। আচ্ছা ম্যাম। ম্যাম, তাহলে মামা মামির সাথে সাথে আমার সাথেও সব সম্পর্ক শেষ করে দিচ্ছিস? তেমন কিছু না আপু, এখানে তো তুমি বস, তাই তোমাকে ম্যাম বললাম। বস মানে কিন্তু করো। তা তুমি কি নিজেকে মানুষ মনে করো? আমি তো তোকে। আচ্ছা, আমি বিল্ডিংয়ে গেলাম, বাই। বলেই ইতি বেরিয়ে গেল। রিয়া ইতির মামাতো বোন। ইতি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরপরই রিয়াও বেরিয়ে গিয়েছিল। তারপর রিয়া ইতিকে সাথে নিয়ে আসে এখানে। রিয়ার মা বাবা মারা গেছে বছর খানেক আগে। তারপর থেকে ইতি আর রিয়া সবসময় একসাথেই থাকে। ইতির নতুন বিল্ডিংটা ঘুরে ঘুরে দেখছে। হঠাৎ করে দেখে এক জায়গায় কয়েকজন মজুর দাঁড়িয়ে আছে। আপনারা এখানে এভাবে দাঁড়িয়ে কেন? কি হয়েছে? ম্যাডাম, আমাকে একজন উপরে কাজ করতেছিল, সে পড়ে গেছে আর কি। সবাই সাইড দেন দেখি। সবাই সরে যাওয়ার পর ইতির সামনে গিয়ে অবাক হয়ে যায়, কারণ সেই মজুরটা আর কেউ না, সে হলো দিন। তাড়াতাড়ি এনেকে হসপিটালে নিয়ে এসো। সাথে সাথেই আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। বেশ খানিক ওপর থেকে পড়ায় অনেক বেশি আহত হয়েছে দিন। আইসিইউতে সে। ছেলেটা দিন না? হ্যাঁ আপু, আমার জন্য আজকে ভাইয়ার এই অবস্থা। তোর বা দিনের তো কোনো দোষ ছিল না, দোষ ছিল বাকিদের, মানে যে জন্য তারা একবারও জিজ্ঞাসা করতে পারেনি। আচ্ছা, ও তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তাহলে দিন মজুরের কাজ করছে কেন? শুনেছিলাম দিন ভাইয়ার আত্মসম্মান অনেক বেশি, হয়তো সেদিন রাত্রে বলেছিল চাকরি নিয়ে, তাই সেখানে যায়নি। আর অন্য কোথাও তো চাকরি করতে পারতো। কি হয়েছে সঠিক তো জানি না। আমি বলি কি, ওর এই অবস্থার জন্য যারা দায়ী সবাইকে এখানে ডাক। সবার বোঝা উচিত যে তাদের ভুলের জন্য কি কি হচ্ছে। আচ্ছা। সানির ফোনে 4 বছর পর কল এলো সেই পরিচিত নাম্বার থেকে। এত বছর পর ইতির কল পেয়ে সানির সাথে সাথে রিসিভ করলো। হ্যালো ইতি, কোথায় তুমি? কেমন আছো? আমি জানতাম তুমি একদিন না একদিন ঠিকই আমাকে কল দিবে। আমি আপনার সাথে কথা বলতে ফোন দিইনি,
তবে আপনাদের জন্য একটা মানুষ মরণাপন্ন অবস্থায় রয়েছে, চাইলে দেখে যেতে পারেন। ঠিকানা SMS করে দিয়েছি। বলেই কেটে দিল। এরপর ইতি কল দিল রাত্রির কাছে। কেমন আছিস? সেটা জেনে লাভ কি আপনার? আপনি করে বলছিস কেন? তুই আমার বেস্ট ফ্রেন্ড ছিলি। নিজের বেস্ট ফ্রেন্ডের সাথে স্বামীর ব্যাপারে কয়েকটা কথা শুনে যা ব্যবহার করেছিলেন, তারপর থেকে আমার মনে হয় না আপনার আর আমার কোনো সম্পর্ক আছে। দেখ, সে সময়ে ভুল হয়েছে মানছি। সেই ভুলটা হয়তো আপনার চেয়ে অন্য কাউকে বেশি ভোগাচ্ছে। সে আজকে আমার সামনে ICUতে আছে। ঠিকানা SMS করে দিয়েছি, চাইলে আসতে পারেন। এদিকে ইতির কথায় সানি বুঝে গেল সে হাসপাতালে দিন ভর্তি, তাই সে দিনের বাবার কাছে কল দিল। সানি, এতদিন পর কল দিলে, কোনো সমস্যা? আঙ্কেল, দিনের খোঁজ পেয়েছি। কোথায় আমার ছেলেটা? ভালো আছে তো? হাসপাতালেও আঙ্কেল। আপনি আর আন্টি, সাথে ভাই আর ভাবি সবাই চলেন। আচ্ছা, আমরা এখনই বেরোচ্ছি। এদিকে সানি কল দিল বাইজিৎকে। বলেন স্যার, এত বছর পর কি দরকার? এভাবে বলছিস কেন? এর থেকে ভালো কথা আমি শিখিনি। দিনের খোঁজ পেয়েছি, চট্টগ্রামেও আছে ও। জানি, ইতি কল দিয়েছিল। আমি অলরেডি রওনা দিয়েছি। আপনি চাইলে দেখে যেতে পারেন ছেলেটা বেঁচে আছে কিনা। ভাই, আগের কথাগুলো ভুলে যা প্লিজ। দিন যাওয়ার পর থেকে আমার জীবনে তোরাও নেই। কিভাবে বেঁচে আছি একটু ভাব। আপনার কাছে ভালো চাকরি আছে, সব আছে। আর শুনলাম ড্রেন ছেলেটা নাকি